নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন পডকাস্ট ভিডিও। আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকের আমাদের এই পডকাস্টের গেস্ট হচ্ছেন কেশব ভট্টাচার্য, যার লেখা চক্রব্যূহে নেতাজি বইটা পড়ার জন্য আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন। সেই বইটা কালেকশন করার জন্যই আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার পবিত্র বিশ্বাসকে নিয়ে আমি পৌঁছে গেছিলাম কেশব ভট্টাচার্যের বাড়িতে। বই সংগ্রহ তো করেছি, তার সাথে সাথে তার একটা ইন্টারভিউ নিয়েছি। এই ইন্টারভিউটা বলা যেতে পারে অনেকটা একটা ঘরোয়া কথোপকথন। তার সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। প্রথমবার তার ইন্টারভিউ করতে গিয়ে এই কথাটা স্পষ্ট হলো যে তার কাছে কিন্তু অনেক ইনফরমেশন আছে এবং নেতাজিকে নিয়ে তিনি একটা বেশ ভালো এবং গভীর রিসার্চ করেছেন। আজকের এই ভিডিওটাতে আমরা তাকে অনেকগুলো প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব। সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর এই ভিডিওটা দেখার পর আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলুন দেরি না করে আজকের এই পডকাস্টটা শুরু করা যাক। আমি ওই বইটা পড়লাম, পড়ে আমি চমকে গেছিলাম। আর নেতাজিকে নিয়ে আবেগ তো থাকবেই, আবেগপূর্ণ লেখাও থাকবে। পড়ে আমি একেবারে হতভম্ব হয়ে গেছিলাম যে এই জিনিস হয়, এরকম একজন রাজনৈতিক নেতা হয়। যারা অবিশ্বাস করেন, অনেকেই তো বলেন 100 বছর হয়ে গেল বাঁচবে, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি ভাস্কর ভট্টাচার্য তারা তো জানতেন যে 100 বছর হয়ে গেছে, তবু তারা এনকোয়ারি করতে বললেন কেন? কি মোহ, কি আকর্ষণ, কি ভালোবাসা, কি শ্রদ্ধা নেতাজির উপর ছিল, এটা কল্পনাতীত। গান্ধীজি হিংসা করতেন, পরিষ্কার বাংলা কথা, এর মধ্যে কোনো এদিক ওদিক নেই। কিন্তু আসল জিনিসটা মনোজ মুখার্জি বলে দিয়েছিলেন। 1 মাসে যতজন মারা গেলেন সেই ডেথ সার্টিফিকেট নিয়ে একটা গার্ডার দিয়ে এরম দেখে দেওয়া হয়। এরম 3 মাসের ডেথ সার্টিফিকেট আমরা দেখলাম সব, যে লন্ডনে পাবলিক রেকর্ডস অফিসে ডিক্লাসিফাইড ডকুমেন্ট, যেগুলো ক্লাসিফাইড নয় সেগুলো রেখে দেওয়া হয়। জাস্টিস মনোজ কুমার মুখার্জি ওটা যদি না আনতেন আমরা জানতে পারতাম না যে নেতাজির আজাদিন সরকারের একটা দূতাবাস, এম্বাসি ওমসে ছিল। দূতাবাস কারা রাখে? সলিড এভিডেন্স। তো মনোজ মুখার্জি কেন ওটা নিলেন আমরা জানি না। আমার মনে হয় হি ওয়াজ আন্ডার প্রেশার ফ্রম দ্য গভর্নমেন্ট, ইট মে বি। যারা নেতাজিকে আগে দেখেছেন তারা সুকল্ড এয়ার ক্রাশের পর নেতাজিকে দেখেছেন, 1985 সালেও দেখেছেন, 1985-এর আগেও দেখেছেন। তো কী বলছেন স্যার, এটা নেতাজির জিনিস, প্রতিদিন যতভাবে মেনটেন করা যায়, পরিষ্কার রাখা যায় আমরা রাখি। তো সেখানে একটা পিঁপড়ে, একটা কাকপক্ষী ঢুকতে পারে, আয়রন কার্টেন সেখানে। এই ডকুমেন্টটা হঠাৎ করে আমাদের কাছে এসেছিল। গান্ধীজি থেকে আরম্ভ করে আমি অবশ্যই বলবো, তিনি ছিলেন, ব্রিটিশরাই বলেছেন গান্ধী আমাদের সবচেয়ে ভালো পুলিশ। সবাইকে এই কোশ্চেনগুলো আপনি দেখেছেন? নেতাজির ছবি, নেতাজির ডেড বডি দেখেছেন? বলে হ্যাঁ। আমি কিভাবে দেখলেন? কি কাপড় দিয়ে মোড়া। আচ্ছা, মুখটা খুলে, কাপড় দিয়ে মোড়া অনেকেই থাকতে পারে, আপনি মুখটা খুলে দেখেছেন? কাপড়টা খুলে দেখেছেন? মুখটা পরে না। বডিটা দেখেছেন? না। তাই কি করে বললেন নেতাজি? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডির ইউটিউব চ্যানেল। আর প্রত্যেকবারের মতো এবারেও আমরা নেতাজির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে আজকে যিনি আমাদের গেস্ট আছেন তাকে আশা করি যারা নেতাজিকে ভালোবাসেন বা নেতাজি নিয়ে চর্চা করেন তারা সবাই চেনেন। তিনি হচ্ছেন কেশব ভট্টাচার্য। আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন, তিনি কলকাতা হাইকোর্টের একজন অনেক সিনিয়র উকিল এবং তার সাথে সাথেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন সেনেট সদস্য। তো তার কাছ থেকে আজকে নেতাজির যে কর্মকাণ্ড বা নেতাজির যে ইতিহাস, যা আজ অব্দি অনেকটাই আমাদের কাছে অধরা, সেটা তার কাছ থেকে জেনে নেব। এবং আজকে আমাদের ভিডিওতে আর একজনও আমাদের সঙ্গে আছেন, তিনি হচ্ছে কবিপ্র। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। এবং আমি এসেছি কিন্তু একমাত্র স্যারের সাথে আমার পরিচয়, আর মূলত আমার আসার লক্ষ্য এইটা। এই বইয়ের লেখক কিন্তু আমার পাশে বসে আছে এই স্যার কেশব ভট্টাচার্য, যার ইন্ট্রো উনি দিলেন। আপনারা এবার ভিডিওটা দেখতে থাকুন, উনি যা যা বলবেন আপনাদের কাছে আশা করবো আপনারা মন দিয়ে একটু শুনবেন। তো অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, নমস্কার। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করব যে আপনি একজন উকিল, অনেক সিনিয়র একজন উকিল। তো ওকালতি করার সাথে সাথে কি আপনার এই নেতাজি সম্পর্কে এই আগ্রহ জন্মালো, না ছোট থেকেই ছিল, না কিভাবে এই জিনিসটা আপনার মধ্যে গ্রো করলো, সেটা একটু জানতে ইচ্ছা করে। স্কুল জীবনের থেকে এটা আরম্ভ হয়েছে। আসলে আমার বাবা ছিলেন প্রয়াত বাসুদেব ভট্টাচার্য নিমতা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন, 23 বছর না 25 বছর। তো দমদমে ভাড়া বাড়িতে থাকতাম, দেখতাম তখন
রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই একসঙ্গে বসতেন বা পাশাপাশি ভাড়া বাড়ি। ওই তখন নেতাজি গান্ধীজি নিয়ে অনেক আলোচনা হতো, ভাল লাগতো শুনতে। অনেক রকম রাজনৈতিক আলোচনা হচ্ছে, কিন্তু তার মধ্যে নেতাজি গান্ধীজি, তারপরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা হতো। তো ওই আলোচনা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম যে নেতাজির সম্বন্ধে এত মাঝে মাঝে আলোচনা হয়, আমার মনে হচ্ছিল যে একটু নেতাজির সম্বন্ধে পড়ি। তখন 2 টাকার বই রবিদাস সাহারায়ের নেতাজি বাবা একটা এনে দিলেন, পড়লাম, খুব ভালো লাগলো। আর সেই সময় থেকে আমার একটু ইন্টারেস্ট হলো। কিছুদিন পরেই, তারপরে যখন কলেজে আমি ভর্তি হলাম, তখন দেখলাম শৈলেশদের আমি সুভাষ বলছি, আমি ওই বইটা পড়লাম, পড়ে আমি চমকে গেছিলাম। আর নেতাজিকে নিয়ে আবেগ তো থাকবেই, আবেগপূর্ণ লেখাও থাকবে। পড়ে আমি একেবারে মানে হতভম্ব হয়ে গেছিলাম যে এই জিনিস হয়, এরম একজন রাজনৈতিক নেতা হয়, এরম একজন বিপ্লবী হয়, তার সম্বন্ধে আমরা জানবো না। তখন থেকে আমার ইন্টারেস্ট আরো। এই সময় কলেজে যখন সেন্ট পলস কলেজে পড়তাম, বিখ্যাত ঐতিহাসিক বাবার মুখেই শুনেছিলাম ডক্টর রমেশচন্দ্র মজুমদার, তার বই আছে নাকি হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। তখন টিউশনি করতাম, হাত খরচা এরা এইভাবেই চলতো। তো 25 টাকা দিয়ে আমি হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বইটা কিনলাম। সেকেন্ড পার্টটা কিনলাম 15 টাকা দিয়ে। তারপরে এটা সব তো পড়তে পারিনি, একটু একটু করে পড়তে আমার ইন্টারেস্টটা গ্রো করলো। সেই যে ইন্টারেস্ট গ্রো করলো, এটা কিন্তু এই কোর্টে গিয়েও চলেছে। সেই জন্য কোর্টে প্র্যাকটিস আমি 84 সালে আরম্ভ করেছিলাম, আজকে প্রায় 40-41 বছর হয়ে গেল। কিন্তু এই কোর্টে প্র্যাকটিস করাকালীনই আমাকে অনেকেই বলেছিলেন যে নেতাজি নিয়ে একটা বই লিখুন, কারণ তার আগে কমিশনে আমি গিয়েছিলাম। 84 পর প্র্যাকটিস করতে 99 সালে তো কমিশন হয়েছিল। 1999 সালের 14ই মে এই কমিশনটা হয়েছিল ভারত সরকারের বিজ্ঞপ্তিতে। আসলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তখনকার দিনের যিনি মাননীয় প্রধান বিচারপতি প্রভাশঙ্কর মিশ্র এবং তার সঙ্গে মাননীয় বিচারপতি ভাস্কর ভট্টাচার্য, এই দুজনের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়ে ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন সব লিখে দিয়েছিল, টার্মস অফ রেফারেন্স লিখে দিয়েছিল, এগুলো সমস্ত লিখে দিয়ে বলেছিল যে এইভাবে একটা এনকোয়ারি করতে হবে। তখন যখন অর্ডারটা বেরিয়েছিল, তখন নেতাজি বয়স 100 হয়ে গেছে। তো তখনও কিন্তু তারা যে বিচারপতিরা বলছেন, প্রধান বিচারপতি এবং বিচারপতি ভাস্কর ভট্টাচার্য, নেতাজি বেঁচে আছেন কি মারা গেছেন। নেতাজি যদি মারা গিয়ে থাকেন, কিভাবে মারা গেলেন, এইভাবে কন্ডিশন দিয়ে দিয়েছে। রেনকোজি মন্দিরের ছাইটা কার, নেতাজি যদি এখন বেঁচে থাকেন তাহলে কোথায় আছেন, এই সমস্ত কিছু বলে দিয়েছে। এবার যারা অবিশ্বাস করেন, অনেকেই তো বলেন 100 বছর হয়ে গেল বাঁচবে কি, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি ভাস্কর ভট্টাচার্য তারা তো জানতেন যে 100 বছর হয়ে গেছে, তবু তারা এনকোয়ারি করতে বললেন কেন? কারণ এই পৃথিবীতে 100 বছর, 200 বছর, 300 বছর অনেক মানুষ বেঁচে আছেন। সুতরাং ওই যে কমিশনে কাজ করলাম, আমি ছিলাম কমিশনে, মুখার্জি কমিশনে, তার ভিত্তিতে আমার একটা মনে প্রশ্ন জেগেছিল, এটা লোককে জানানো দরকার। তখন আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে, সেই প্রায় 5-7 বছরের বেশি লেগেছে আমার, এই বইটা বের করেছিলাম, চক্রভূষে নেতাজি। সুতরাং হাইকোর্টে গিয়েই হয়নি, এটা প্রথম থেকেই, ছোটবেলা থেকে, কলেজ লাইফ থেকে আমার একটা ইন্টারেস্ট ছিল। হাইকোর্টে যাওয়াতে এটা বেশি হয়েছে, যেহেতু কমিশনে ছিলাম, সেহেতু তথ্য ঘাটাঘাটি করতে পেরেছি, অনেককে জেরা করতে পেরেছি। দ্বিতীয় যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি তো মুখার্জি কমিশনে থাকাকালীন বহু জায়গায় ঘুরেছেন, দেশের বাইরেও গেছেন। তো দুটো প্রশ্ন এই জায়গা থেকে খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে বাইরে গিয়ে আপনি কি সিগনিফিকেন্ট এমন কি তথ্য পেলেন যেটা দেখে আপনার মনে হলো যে হ্যাঁ, নেতাজি প্লেন ক্র্যাশে মারা যায়নি, বা সেখানে যারা মানুষেরা আছেন তাদের সঙ্গে তো নিশ্চয়ই আপনার এই নিয়ে কনভারসেশন হয়েছে, তো তারা নেতাজিকে অ্যাজ এ লিডার কিভাবে দেখে, এটাও জানতে খুব ইচ্ছা করে। ভারতবর্ষে নেতাজি যেমন জনপ্রিয়, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বার্মা, এখন যার নাম মায়ানমার, তারপরে সুমাত্রা, তারপরে ফিলিপাইন্স, তারপরে সিঙ্গাপুর, জাপান, ওদিকে পূর্ব দিগন্তে জাপান, এদিকে পশ্চিম দিগন্তে জার্মানি, ইতালি, এই সমস্ত দেশে নেতাজির জনপ্রিয়তা কিন্তু ভাবা যায় না যে কিরকম। এটা ভাবা যাবে না কিরকম, আমরা কল্পনা করতে পারবো না। কারণ আজাইন ফোর্স তৈরি করেছিলেন, আগে প্রথমে ইন্ডিয়ান লিজিয়ান নিয়ে তিনি জার্মানি তৈরি করেছিলেন, পরবর্তীকালে রাসবিহারী বসু সংগঠিত করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া আজাইন ফৌজকে। তার বয়সজনিত কারণে তিনি নেতাজিকে হ্যান্ড ওভার করেন। বয়স হয়েছিল, তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি প্রাণপাত পরিশ্রম তো করতেন ন্যাচারালি,
সেখান থেকে দেখা যায় যে বিভিন্ন দেশের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়রা তারা দলে 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 এসে আজাইন ফৌজে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ IIL এইটার গঠন হয়েছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেই ছিল। তারাই প্রথমে সিদ্ধান্ত নেয়, সব আলোচনা করে আজাইন ফৌজ এইসব তৈরি হয়। তা দেখা যায় সেখানে প্রবাসী ভারতীয়রা কিভাবে, কি মোহ, কি আকর্ষণ, কি ভালোবাসা, কি শ্রদ্ধা নেতাজির উপর ছিল, এটা কল্পনাতীত। এগুলো বিভিন্ন বই, যেমন রানী ঝাঁসি বাহিনীর উপর বই আছে, তারপরে নেতাজির উপর যে বই আমরা জাপানে গিয়ে পাই, অনেক বই অনেক জাপানের থেকে বের করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এর থেকে প্রমাণ হয় যে নেতাজিকে কি ভালোবাসা সাধারণ মানুষ বাঁচতেন। কারণ নেতাজির দেশপ্রেম, নেতাজির জাতীয়তাবোধ, নেতাজির সংগ্রাম, নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী এবারে মানসিকতা, এগুলো মানুষের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, ভালো এফেক্ট তাদের মধ্যে হয়েছিল। এবং এই কারণেই নেতাজি 1921 সালে ভারতবর্ষে এসছেন, 1941 সালে 17ই জানুয়ারি ভারত ছেড়ে চলে গেছেন ফর আননোন ডেস্টিনেশন। আমরা জানি কোথায় গেছেন শেষ পর্যন্ত, এত ইতিহাস তো এই সংক্ষিপ্ত সময় বলা যাবে না। শেষ পর্যন্ত পেশোয়ার, কাবুল, আফগানিস্তান এইসব হয়ে, রাশিয়া হয়ে কিছুদিন থেকে তারপরে সিনর অরল্যান্ডো ম্যাজেক্টো নাম নিয়ে ইতালিয়ান পাসপোর্ট নিয়ে তিনি বার্লিন চলে গেলেন। তারপর বার্লিনে থাকার পর তিনি ওখান থেকে জাপান আসলেন, বিশাল চ্যাপ্টার। কিন্তু তাহলে কদিন নেতাজি রাজনীতি করেছেন ভারতবর্ষে? 1921 সাল থেকে 1941, 20 বছর। এই 20 বছরে তারা সারা ভারতবর্ষে যে জনপ্রিয়তা হয়েছিল, এই জনপ্রিয়তায় গান্ধীজি হিংসা করতেন, পরিষ্কার বাংলা কথা, এর মধ্যে কোনো এদিক ওদিক নেই। এই গান্ধীজি হিংসায় জ্বলে পুড়ে মরতেন। সেই জন্য গান্ধীজি ব্যবহার ছিল হিটলারের মতো। গান্ধীজিকে বলা হয়েছিল ভারতবর্ষে হিটলার, এসব বলা হতো কনফারেন্সে। তা কোশ্চেনটা ছিল, আমরা তো অনেক জায়গায় গেছি, আমরা তাইওয়ান গিয়েছি, আমি তাইওয়ান গিয়েছি, কমিশনের সঙ্গে সব জায়গায় যেতে পারিনি, কারণ পয়সার ব্যাপারও আছে, তো জোগাড় করতে হয়। তো আমাদের নিজেদের পয়সায় গেছি, ভারত সরকার কমিশনকে পয়সা দিয়েছেন, কিন্তু আমাদের তো দেওয়া সম্ভব না। তাহলে দেখা যায় ভারতবর্ষে 1 লক্ষ নেতাজি প্রেমী তারা যাবে, তো হতে পারে। এটা তো সিঙ্গেল ম্যান কমিটি ছিল স্যার। হ্যাঁ, কমিটি না, কমিশন, সিঙ্গেল ম্যান কমিশন। 1999 সালে 14ই মে এটা হয়। তো আমরা তাইওয়ান গিয়েছি, সকল অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে। আমরা তাইওয়ানে ক্রিমেটোরিয়ামে গেছি, আমরা ব্যাংককের রাজধানী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছি, সেখানেও একজনের সাক্ষ্য টাক্ষ্য আরও কিছু কাগজপত্র দেখা হয়েছিল। আমরা রাশিয়া গিয়েছি, রাশিয়ায় শুধু রাশিয়া তো বললে হবে না, রাশিয়া একটা মহাদেশের মতো। সে রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপরে আপনার তাসখান গেছি। তারপর আমরা এখানে গেলাম, সাইবেরিয়া গেলাম, শুধু সাইবেরিয়া 3.5 ঘন্টা 4 ঘন্টা একটা স্টেজ প্লেনে। ওখানে শহর আছে, ইরকুট শহর আছে, ওখানে গিয়েছিলাম, এবং আরো কিছু জায়গায় গিয়েছিলাম। কিন্তু আমি লন্ডন যেতে পারিনি, আর রেনকুজি মন্দিরে আমরা যেতে পারিনি। কিন্তু আসল জিনিসটা মনোজ মুখার্জি বলে দিয়েছিলেন, এই হচ্ছেন একজন খাঁটি বিচারপতি, একজন বিজ্ঞ, একজন জ্ঞান অতলস্পর্শী। তিনি বলেছিলেন প্রথমেই, যখন মহাজিদি সদনে কলকাতার আমার যখন হিয়ারিংটা আরম্ভ হবে, তখন তিনি বলে দিন, আপনাদের সবাইকে বলে যাচ্ছি, আজকে মেইন ইস্যু হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। যদি দেখি অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে রেনকুজি মন্দিরের ছাই কোনো ব্যাপারই না, ওটা নিয়ে আমার বেশি ভাববো না। যদি দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অবশ্যই রেনকুজি মন্দিরের ছাই না দেখা হয়েছিল, সব ইস্যু ছাই তো নেই, আর হাড়গোড় কতগুলো রয়েছে। তো এগুলো সব মনোজ মুখার্জি এটাই বলেছিলেন, প্লেন ক্র্যাশটা আদৌ হয়েছিল কিনা। সুতরাং সেই দিক দিয়ে আমরা যতগুলো জায়গায় গেছি, আর ভারতবর্ষের কথা পরে বলছি, তাইওয়ান অবশ্যই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা বলে আমরা মনে করছি। কেন? তো তাইওয়ানে আমরা গিয়েছিলাম, তাইওয়ানের আগের নাম ছিল ফরমোজার সঙ্গে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল না। আমরা তাইওয়ানে এবার গেলাম, কমিশন গিয়েছিল, জাস্টিস মনোজ মুখার্জি, তার সঙ্গে সেক্রেটারি ছিল, আমি ছিলাম, একজন ছিলেন। আমরা এয়ারপোর্ট রেকর্ডস কিছু দেখলাম, আমরা পররাষ্ট্র দপ্তরের বড় বড় অফিসারদের সঙ্গে কথা বললাম, সবারই এক কথা, এখানে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, একই কথা। আর তারা একটা ইমেলও পাঠিয়েছিল ভারতবর্ষে, তাতে বলেছিল
যে 1945 সালের 18ই আগস্ট, আগস্ট তো, সুতরাং তার আগের মাস জুলাই, আগস্ট, তারপর সেপ্টেম্বর, 3 মাসের মধ্যে তাইওয়ানে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। সুতরাং নেতাজির মৃত্যুর কোনো ব্যাপারই নেই। তারপর তারা বললেন একদম স্পষ্ট কথা, আমরা ওয়েদার রিপোর্ট, ফ্লাইট, প্যাসেঞ্জার লিস্ট, ফ্লাইট চার্ট, এগুলো সব অনেক কিছু কাগজ টাগজ আমরা দেখলাম। পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বললাম, জাস্টিস মুখার্জিও ছিলেন, আমিও ছিলাম। আমরা ন্যাচারালি কিছু কোশ্চেন টোশ্চেন করেছি। তারপর আমরা চলে গেলাম ক্রিমেটোরিয়ামে, যেখানে ডেথ সার্টিফিকেট ফার্টিফিকেট সব কিছু রাখা হয়। ক্রিমেটোরিয়াম অন্য কাজের সঙ্গে এগুলো ডেথ সার্টিফিকেট রাখা হয়। ডেথ সার্টিফিকেট কী করে রাখা হয়, 1 মাসে যতজন মারা গেলেন সেই ডেথ সার্টিফিকেট নিয়ে একটা গার্ডার দিয়ে এরম রেখে দেওয়া হয়। এরম 3 মাসের ডেথ সার্টিফিকেট আমরা দেখলাম সব। 1945 সালে জুলাই মাস, 1945 সালের আগস্ট মাস, 1945 সালে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস, 3 মাস সমস্ত ডেথ সার্টিফিকেট। জাস্টিস মনোজ মুখার্জি যে বসে, এখানে ধরুন মনোজ মুখার্জি, জাস্টিস মনোজ মুখার্জি বসে আছে, এখানে আমি বসে আছি, এখানে ক্রিমেটোরিয়াম লোক বসে আছেন, এই সব ডেথ সার্টিফিকেটগুলো আমরা দেখলাম অনেকক্ষণ লাগিয়ে। কোথাও তার সঙ্গে আমাদের ইন্টারপ্রেটার ছিল, কোথাও নেতাজি সুভাষচন্দ্রের কোনো নাম নেই। মারা গেলে তো একটা ডেথ সার্টিফিকেট থাকবে নাকি? মারা গেলে ডক্টর সার্টিফিকেট লাগবে, মারা গেলে ডেথ সার্টিফিকেট লাগবে, মারা গেলে ক্রিমেটোরিয়ামে পারমিট লাগবে, এগুলো লাগবে, কিচ্ছু নেই। শুধু তাই নয়, এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু তাই নয়, কমিশন চলতে চলতে লন্ডনে তিনি গিয়েছিলেন, মনোজ মুখার্জি, জাস্টিস মনোজ মুখার্জি, উনি গিয়ে লন্ডনে পাবলিক রেকর্ডস অফিস থেকে 1955-56 সালে ভারতবর্ষে একটা তাইওয়ানে একটা এনকোয়ারি হয়েছিল। অত্যন্ত এটা গোপন রাখা হয়েছিল, কাউকে জানা হয়নি, আমাদের কাছে গোপন, জনসাধারণের কাছে। কি হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট, তখন জওহরলাল নেহরু গভর্নমেন্ট, তো সে ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করলো যে তাইওয়ানের সঙ্গে তাদের কোনো ফর্মোজার সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতবর্ষে। ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করলো যে আপনারা একটু তাইওয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করুন, ফর্মোজা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করুন, তারা যেন একটা এনকোয়ারি করে, তাদের দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো জওহরলাল তো এতদিন বলেছে মারাই গেছেন, তারা আবার দ্বিতীয়বার এনকোয়ারি করছে, কারণ সন্দেহ ছিল, জানতো মারা যাননি, এ একটা ঘটেনি। ব্রিটিশ গভর্নমেন্ট সেটা এনকোয়ারি করলো, তাইওয়ান গভর্নমেন্ট সেটা এনকোয়ারি করলো, মানে ফর্মোজা গভর্নমেন্ট এনকোয়ারি করে রিপোর্টটা ব্রিটিশ গভর্নমেন্টকে দিল। ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ান হাই কমিশনকে আবার এই রিপোর্ট দিয়েছে। ইন্ডিয়ান হাই কমিশন 10 আগস্ট 1956 সালে রিপোর্ট পেয়ে গেছে, সেটা চেপে রেখেছে। তাইওয়ান গভর্নমেন্ট, যেখানে সকল অ্যাক্সিডেন্ট হয়েছে বলা হচ্ছে, তারা নিরপেক্ষভাবে বেশ কিছুদিন ধরে এনকোয়ারি করে তারা জানিয়েছেন এখানে কোনো বিমান দুর্ঘটনাই ঘটে। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই রিপোর্টটা আমি আমার এই বই চক্রবুহে নেতাজির মধ্যে আমি সারাংশটা দিয়েছি। তা ভাবুন, 1955-56 সালে রিপোর্টটা চলে এসেছে ভারতবর্ষে, কিচ্ছু বলেনি, সব চেপে রেখেছে। কিন্তু পার্লামেন্টের মেম্বাররা কিছু খবর জানতে পারে। 1966 সালে পার্লামেন্টে যখন বিতর্ক সভা হচ্ছে, তখন বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের এমপি, লোকসভা কি রাজ্যসভা, এমপি, তিনি এখানে প্রশ্ন করলেন যে লোকসভাতে প্রশ্ন করলেন যে শরণ সিং তখন ছিল পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী, ফরেন মিনিস্টার, অনেকে স্বর্ণ সিং বলে, অনেকে শরণ সিংকে চিত্তবাবু জিজ্ঞেস করুন, আরো কয়েকজন জিজ্ঞেস করেছেন এমপিরা, যে আচ্ছা আমরা শুনেছি যে তাইওয়ান গভর্নমেন্ট, ফর্মোজা গভর্নমেন্ট একটা এনকোয়ারি করেছে অন দ্য সো কল্ড এয়ার ক্র্যাশ, তাই রিপোর্টটা এসছে কি ভারতবর্ষে, তাই রিপোর্টটা পেয়েছেন? শরণ সিং কি করবে? তার ইন্দিরা গান্ধী তো আমার শাসনে আছেন, ইন্দিরা গান্ধী কি লাল বাহাদুর শাস্ত্রী, আমার খেয়াল নেই, 66 সালে কোশ্চেন তো, তখন শরণ সিং বলল না, মানে ওদের সঙ্গে আমাদের আমতা করছে, ওদের সঙ্গে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। আবার কোশ্চেন করা হলে সরাসরি বলুন আপনারা পেয়েছেন কি পাননি, এই রিপোর্টটা পেয়েছেন কি পাননি। কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি এই রিপোর্টটা। তখন শরণ সিং বলে হ্যাঁ না করে তাড়াতাড়ি আর আলোচনাই করেনি। এই রিপোর্টটা কিন্তু ভারতবর্ষের সরকার জেনে গেল 55-56 সালে, কিন্তু তারা প্রকাশ করেনি। এই রিপোর্টটা একটা অভ্রান্ত রিপোর্ট। যেই দেশে এনকোয়ারি হয়েছে সেই দেশের সরকার এই এনকোয়ারিটা করেছে, ভালো, যেই দেশে সকল এয়ার ক্র্যাশ হয়েছে সেই দেশে সরকার একটা এনকোয়ারি করেছে। সুতরাং এটাই আমাদের সবচেয়ে বড়, আমি বলবো এটা আমাদের লাভ, যে লন্ডনে পাবলিক রেকর্ডস অফিসে
ডিক্লাসিফাইড ডকুমেন্ট, যেগুলো ক্লাসিফাইড নয় সেগুলো রেখে দেওয়া হয়। জাস্টিস মনোজ কুমার মুখার্জি ওটা যদি না আনতেন আমরা জানতে পারতাম না। এটা আমাদের বড় লাভ। আল্লাহ ছবিটা সে তো হয়েছে। আপনারা অনেকে জানেন যে জানা আছে যে নেতাজির আজাদিন সরকারকে 11টাতে স্বীকৃতি দিয়েছিল, আমরা জানতাম 10টা। কিন্তু পরে রাশিয়া গিয়ে আমরাও ডকুমেন্ট দিলাম, আমরা ডকুমেন্ট দেখিয়েছিলাম যে রাশিয়ান গভর্নমেন্ট নেতাজির সরকারকে, আজাদিন সরকার, প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদিন, তাই কিন্তু স্বীকৃতি আনিয়েছিল। প্রমাণ ওমস, সাইবেরিয়ার একটা সিটি, সাইবেরিয়া কিন্তু সেন্ট পিটার্সবার্গ থেকে 4-5 ঘন্টা লেগে যায়, এত দূর। সেই সাইবেরিয়া, দুর্ভেদ্য সাইবেরিয়া, দুর্গম সাইবেরিয়া, সেই সাইবেরিয়া আমরা গিয়েছিলাম শহরে, ওম শহরে, ইরকুট শহরে, সেখানে ট্রামও চলেছে আমরা দেখেছি। সুতরাং এইসব ব্যাপার আমরা যখন গেলাম ওম শহরে আমরা দেখলাম, কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি যে নেতাজির আজাদিন সরকারের একটা দূতাবাস, এম্বাসি ওমসে ছিল। দূতাবাস কারা রাখে? পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের বাইরে কোনো দূতাবাস রাখতে পারবে, কারণ এটা রাজ্য। ভারত সরকারই বাইরে ভারতীয় দূতাবাস রাখতে পারে, একটা দেশ অন্য দেশে রাখতে পারে। তো নেতাজি আজাদিন সরকারের একটা দূতাবাস ওম শহরে ছিল, ডকুমেন্ট আছে, আমার বইতে আমি দেখিয়েছি। সুতরাং দূতাবাস থাকা মানে কি? স্বীকৃতি না নিলে একটা দেশকে দূতাবাস দিতে দেবে না। সুতরাং রাশিয়াও তাকে স্বীকৃতি দিয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় জানলাম, জেনেছিলাম আগেই, কিন্তু আরো ডকুমেন্ট নিয়ে জানলাম। আর ভারতবর্ষে যদি বলতে হয়, আমি বলবো ভারতবর্ষ অনেক জায়গায়, সব জায়গায় ইম্পর্টেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশে ইম্পর্টেন্ট, সব জায়গায় কোটি কোটি ডকুমেন্ট রয়ে গেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো চায়নি, পাচ্ছে না। যেমন আমরা এই ইরকুট শহরে গিয়ে, ইরকুটস, সেখানে একটা আর্কাইভস একটা নামি ডিরেক্টর, তিনি বলেছেন শুনুন, কেজিবির কাছে সমস্ত ডকুমেন্ট আছে অন নেতাজি। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি কেজিবিকে অ্যাপ্রোচ করে, কেজিবিকে তো অ্যাপ্রোচ করবে না, করবে রাশিয়ান গভর্নমেন্টকে, ইউএসএসআর যদি অ্যাপ্রোচ করে, তাহলে আপনার এই ডকুমেন্টগুলো পাঠানো যেতে পারে, গভর্নমেন্ট পাঠাতে পারে। কিন্তু অ্যাপ্রোচ না করলে কোনোদিন পাবেন না। ঘটনা হচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, জার্মান, ইতালি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, বার্মা, মালয়েশিয়া, কত দেশ বলবো, ফিলিপাইন্স, এই সমস্ত দেশ কারো কাছে কোনো অ্যাপ্রোচ করেন, আনার চেষ্টা করেন। নেতাজির স্মৃতি জড়িয়ে আছে, কি পরিমাণ নেতাজির কাগজপত্র সিঙ্গাপুরে এখনো আছে। আজাদিন সরকার তো ওখানেই হয়েছিল, ওখানেই তো হেডকোয়ার্টার প্রথম হয়েছিল, এগুলো কিছুই আনা হয়। সুতরাং সারা ভারতবর্ষে আমরা যেখানে যেখানে গেছি, তার মধ্যে অবশ্যই ফৈজাবাদ আমাদের কাছে ইম্পর্টেন্ট, আরো অন্য জায়গায়। স্যার, ফৈজাবাদের কথাটা যখন আপনি বললেন, তো তখন একটা প্রশ্ন উঠে আসে যে জাস্টিস মনোজ মুখার্জি এটা তো বলেছেন তার রিপোর্টে যে প্লেন ক্র্যাশ হয়নি, কিন্তু উনি আবার এটাও বলেছেন যে ভগবানজি বা গুমনামি বাবাকে, যাকে আমরা নেতাজি হিসাবে অনেকে মানছি, সেটাকে উনি কিন্তু স্বীকৃতি দেননি। উনি বলেছেন যে এটা হতে পারে যে উনি নেতাজির ফলোয়ার, কিন্তু পরবর্তীকালে আবার একটি ইন্টারভিউতে, যেখানে হয়তো উনি জানতেন না যে ক্যামেরাটা অন আছে, সেখানে উনি বলে ফেলেছেন যে আমি লিখেছি, হ্যাঁ, 100% আমি নিশ্চিত যে ভগবানজি, একবার না 3বার বলে। হ্যাঁ, তো এইটা কেন হলো? আপনার এটা কি মনে হয়, এটা কেন হলো যে জাস্টিস মুখার্জি ও অন ক্যামেরায় একরকম বলছেন, আবার পরে আর একরকম বলছেন? জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টকে আমরা স্বাগত জানিয়েছি, সবটা না। উনি প্রথমেই বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত, কনক্লুশন। কি করে? কোনো এভিডেন্স নেই। তারপর দ্বিতীয়বার বলেছে নেতাজি মারা যাননি এয়ার ক্র্যাশ, বিমান দুর্ঘটনায়। রেনকোজি মন্দিরের ছায় নেতাজির নয়, এই 3টে বললেন। রেনকোজি মন্দিরের ছায় নেতাজির নয়, নেতাজি এয়ার ক্র্যাশে মারা যাননি, এই দুটো একদম 2000% পারফেক্ট। কিন্তু সুভাষচন্দ্র বসু মৃত, এভিডেন্স কোথায়? তিনি তারপরে বললেন, ইন অ্যাবসেন্স অফ এনি ক্লিঞ্চিং এভিডেন্স, সুভাষচন্দ্র বসু কোথায় কি করে মারা গেলেন এটা বলতে পারছি না। হয়, এটা কেউ বলতে পারে? একজন বিচারপতি এটা বলতে পারে? আমরা চমকে গেছি। তিনি প্রথমে বললেন সুভাষচন্দ্র বসু ডেড, তারপর তিনি বললেন আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, ফলে বলতে পারছি না কিভাবে মারা গেছেন। এটা বলতে পারে? এটা আমরা কঠোরভাবে তীব্র ভাষায় নিন্দা করেছি। আমার বইতেও বলেছি, আমার ইউটিউব চ্যানেলে চক্রান্তে যারা আমি প্রায়ই বলি, অনেকেই বলে। আর গুমনামি বাবা নিয়ে আমি বলবো তিনি অত্যন্ত ভুল করেছেন। কারণ যারা সাক্ষী দিয়েছিলেন সেই দিনে, যারা 1945 সালে নেতাজির বিমান দুর্ঘটনার আগে নেতাজিকে দেখেছেন, সকল বিমান দুর্ঘটনা, বা ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পর নেতাজি
নেতাজির সঙ্গে যা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার আগে নেতাজিকে যারা দেখেছিলেন, এমনই অনেক ব্যক্তি 1945 সালে সুকল এয়ার ক্রাশের পরও নেতাজির সঙ্গে দেখা হয়েছে, তারা দেখেছেন, সেই সাক্ষীরা দিয়েছিলেন ফৈজাবাদে। তাহলে যারা নেতাজিকে আগে দেখেছেন তারা সুকল এয়ার ক্রাশের পর নেতাজিকে দেখেছেন, 1985 সালেও দেখেছেন, 1985-এর আগেও দেখেছেন, তারা তো বিরাট সাক্ষী, এটা সলিড গ্রাউন্ড, একটা সলিড এভিডেন্স। তো মনোজ মুখার্জি কেন ওটা নিলেন আমরা জানি না। আমার মনে হয় হি ওয়াজ আন্ডার প্রেশার ফ্রম দ্য গভর্নমেন্ট, ইট মে বি। কিন্তু উনি তো বলেইছেন, এই তো আপনি বললেন এক্ষুনি বলেছেন, তুমি আমি 100% শিওর, আমি 100% শিওর তিনি নেতাজি। কারণ তার লেখাগুলো, এই সমস্ত লেখা, ফৈজাবাদ থেকে যেসব লেখা পাওয়া গেছিল, প্রায় 2600-2700 আইটেম। আমরা তো ছিলাম তো ওখানে 12 দিন, ট্রাঙ্কে করে রাখা ট্রেজারি বিল্ডিং এ, সমস্ত পোশাক আশাক, বই, আরো ঘরের জিনিসপত্র, এগুলো ভাবা যায় কতদিন ধরে, 86 সাল থেকে রাখা আছে, দীর্ঘদিন পর ওখানে খোলা হবে। তা সমস্ত জিনিস ইনট্যাক্ট, কারণ ফৈজাবাদ ট্রেজারিতে যারা ছিলেন তারা বলেছেন এটা নেতাজির জিনিস। আমি কি বলেছিলাম, আপনাদের এই জিনিসগুলো থাকবে? তো কতদিন আগের হয়ে গেছে, উইয়ে খেয়েছে। বলে কি বলছেন স্যার, এটা নেতাজির জিনিস, প্রতিদিন যতভাবে মেনটেন করা যায়, পরিষ্কার রাখা যায় আমরা রাখি। সত্যি আমার খুলে দেখলাম, মনে হচ্ছে যেন আজকেই এই জিনিসগুলো রাখা হয়েছে। তা সেই এত জিনিসপত্র, এত জিনিস, এত লেখা, এগুলো সমস্ত মুখার্জি কমিশনে জমা পড়েছে। সেই লেখাগুলো পড়েই তো মুখার্জি কমিশন, জাস্টিস মুখার্জি বললেন, আমি শিওর, আমি 100% শিওর তিনি নেতাজি। সুতরাং এটাকে আমি ধরবো, রেকর্ড তো, ভিডিও রেকর্ড তো অস্বীকার করা যাবে না। স্যার আমার একটা ব্যাপার জিজ্ঞাসার আছে, সেটা হচ্ছে এই যে মানে নেতাজির যে কর্মকাণ্ড বিভিন্ন, মানে ভারত তো ছেড়েই দিলাম, এখানে তো পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, মহাদেশে বলুন বা বিভিন্ন জায়গায় এলাকায় বলুন, পালানোর যে রাস্তাটা, পালানো বলতে, পালানো বলার শব্দটা বলাও ঠিক নয়, মানে মহানিষ্ক্রম আমরা যেটা বলি, আফগান কাবুল হয়ে, এই যে বিভিন্ন জন আপনারা বলছেন আপনারা তদন্ত সাপেক্ষে যে বিভিন্ন ইয়েতে গেছেন, তদন্তের সাপেক্ষে আপনাদেরকে রাশিয়া, সাইবেরিয়া, মানে রাশিয়ার বিভিন্ন এলাকায়, জাপান বা এই সমস্ত জায়গায় গেছেন। আমার কথা মানে আপনাদের কি থেকে মনে হলো, মানে তদন্ত মুখার্জি কমিশন মানে তো আপনার এটা একটা তদন্ত টিম, তাহলে সেখান থেকে আপনাদের কি দেখে মনে হলো যে আমাদের আগে এই জায়গাটা যাওয়া উচিত, বা এমন কি ক্লিন যে এভিডেন্স পেলেন যেটার সাপেক্ষে আপনারা হয়তো হয় রাশিয়ায় আগে গেছেন, না হয় জাপানের কোনো এলাকায় আগে গেছেন, মানে এমন একটা কি ক্লু আপনারা পেয়েছিলেন যেখান থেকে আপনারা আগে ওই জাপান বা রাশিয়া যেখানেই হোক কোথায় আগে গেছেন এবং কেন গেছেন, মানে কোন এভিডেন্সের উপর বল করে? কারণ বিমান দুর্ঘটনার কথা বলা হয় তাইওয়ানে হয়েছে, তারপরে টোকিওতে ট্রিটমেন্ট হয়েছে, অনেক কিছু আছে এগুলো। তারপরে জাপানের রেনকোজি মন্দির আছে, স্বাভাবিক এই টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল রেনকোজি মন্দিরের ছাই নেতাজির কিনা, ন্যাচারালি জাপানে যেতে হবে। আর রাশিয়াতে ওমস ইরকুটসের ব্যাপারটা আমরা তো সবাই বলেছিলাম অ্যাপ্লিকেশন করে এখানে যেতে হবে, এখানে যেতে হবে। আমরা ভিয়েতনাম যাওয়ার কথা বলেছিলাম, যারা ডিপোনেন্ট তারাই তো বলেছিল, তাদের হয়ে লয়াররা চিঠি লিখেছিল কমিশনের কাছে, এখানে চলুন এখানে চলুন। আমরা ভিয়েতনাম যাওয়ার কথা বলেছিলাম, যে লন্ডনে যাওয়ার কথা বলেছিলাম, লন্ডন আর্কাইভাল ডকুমেন্ট আছে নেতাজির কর্মকাণ্ড সারা পৃথিবী জুড়ে। 50টা দেশে তো যাওয়া যাবে না, আমরা যেতেও পারবো না, সেই জন্য আমরা জাপানের কথা বললাম, যেহেতু রেনকোজি মন্দির আছে, ওখানে ছাইটা নেতাজির কিনা। তাইওয়ান যেতেই হবে, যেহেতু এয়ার ক্র্যাশ হয়েছে কিনা। তারপরে লন্ডনে যেতে হবে, সেখানে আর্কাইভাল ডকুমেন্ট পাওয়া যেতে পারে, যেগুলো ডিক্লাসিফাইড, পাবলিক রেকর্ডস অফিসে। তারপর রাশিয়াতে যেতে হবে, কারণ রাশিয়াতে তার কর্মকাণ্ড ছিল, তিনি বারবার বলেছেন। আমরা তো বলেছিলাম 1945 সালে সোকল্ড অ্যাক্সিডেন্টের পর নেতাজি রাশিয়া ছিলেন, রাশিয়া থেকে বেতার বক্তৃতা দিয়েছেন 1945 সালের ডিসেম্বর, 1946 সালে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়েছেন রাশিয়া থেকে বেতার ভাষণ। রাশিয়া থেকে মস্কো বেতার কেন্দ্রে এই যে 1966 সালে যেটা চুক্তি হলো ভারত পাকিস্তান, যেটা চুক্তি হলো, আইয়ুব খান ছিল, ভুট্টো ছিল, ইন্দিরা গান্ধী, 1966 একদম ফার্স্ট 1966 সালে এই যে চুক্তিটা হলো, এই চুক্তির পর এই চুক্তিতে অনেক কিছু শোনা যায়। এই চুক্তির সময় সুভাষচন্দ্র নাকি ওখানে ছিলেন, রাশিয়াতে তিনি ছিলেন, একটা ফটো এবং চুক্তি নিয়ে মস্কো রেডিওতে, তখন টিভি ছিল না, মস্কো রেডিওতে নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিয়েছিলেন, মতামত দিয়েছিলেন। এটা ভাবা যায়, মস্কো রেডিও মানে সেখানে একটা পিঁপড়ে, একটা কাকপক্ষী ঢুকতে পারবে, আয়রন কার্টেন সেখানে। এই ডকুমেন্টটা হঠাৎ করে আমাদের কাছে এসছিল এই মুখার্জি কমিশনে,
ক্লার্করা তো পাঠায়, সেক্রেটারিরা দেখে দেখে দেয়, ক্লার্ক ফাইনাল কাজকর্ম। হ্যাঁ, অনেক কিছু ঢুকে যায়। তাতে দেখা গেল যে সুভাষচন্দ্র বসু অন তাস্কেন্ট এগ্রিমেন্ট, তাস্কেন্ট চুক্তি নিয়ে তিনি মস্কো রেডিওতে বক্তৃতা দিয়েছেন। তখনই আমরা সবাই মিলে চেপে ধরলাম এটা কে, ইনি কে। রিপোর্ট থেকে দেখা গেল ওই যা এসেছিল কমিশনের কাছে, যে তাতে বলা হচ্ছে সুভাষ বসু নাকি একজন ছাত্র। হ্যাঁ, এটা আমরা এক জায়গায় পড়েছি, এটা তো বিশ্বাসও করা যায় না। এটা বিশ্বাস মানে আমি চাঁদে গিয়ে চাঁদ থেকে ধরে আনলাম, এটা যদি বলি এটাও যে বিশ্বাস করবে না, তেমনি এটাও বিশ্বাস। একজন ছাত্র, 3টে দেশের কোসিগিন, তারপরে এদিকে আইয়ুব খান, ভুট্টো, এখানে ইন্দিরা, এই লাল বাহাদুর শাস্ত্রী, এরা সব ছিলেন, তাই তো? তা এখানে একটা ছাত্রকে দেবে? তারপরে কমিশনের পক্ষ থেকে চিঠিপত্র গেল, আচ্ছা ছাত্র ডিটেলসটা দিন। আর ছাত্র যদি হয় তাহলে তার ডিটেলস, ব্যাকগ্রাউন্ড তো থাকবে। হ্যাঁ, তার দেয়নি, কোনো ডিটেলস দেয়নি। ফলে উনি যে ভবনে বক্তৃতা দিয়েছেন এটা আমরা জানি। এইসব দেখেই আমরা রাশিয়ায় যে যাওয়া, এইসব, এটা আমরা আগে শুনিনি, পরে শুনলাম, কিন্তু রাশিয়া যেতে হবে এটা আমরা আগে থেকেই বলেছিলাম। স্যার, এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা তো এটা নিয়ে দেখছি, ঘাটা এত কিছু দেখছি, আপনারা করেছেন এত কিছু, এটা শেষ কোথায়? মানে এটা শেষ কোথায় মানে আমি জানতে চাইছি, শেষ কোথায় মানে আমি বলছি না টপিক এন্ড, আমি বলতে চাইছি কবে আমরা যেটা নিয়ে এত কথা, এক একজন এক এক রকম মত দিচ্ছে, বা জানেন তো আপনারা মেন জায়গার থেকেই করতে করতে অনেকে নিজের মতো কন্ট্রোভার্সিয়াল ফ্যাক্ট তৈরি করছে, যেটা একেবারেই কাম্য না। আমি চাইছি যে যেটা মেন উদ্দেশ্য, যে কবে একটা রহস্যজনক যে ব্যাপার কি হয়েছিল। আমি মনে করি স্যার, আমার পড়াশোনা থেকে ভারত সরকার ডে বাই ডে যারা হোক না কেন সবাই জানে, অ্যাটলিস্ট এইটুকু আমাদের জানার অধিকার আছে যে ভারতবর্ষের নাগরিক হিসাবে। আপনার কি মনে হয় যে এটাতে কবে কি আপনি আশা দেখতে পাচ্ছেন কিছু? অবশ্যই আশাবাদী, 100 বার। নেতাজির বিরুদ্ধে চক্রান্ত চলেছিল, ব্রিটিশ আমলে চলেছিল, সেই চক্রান্তে লর্ড মাউন্টব্যাটেন থেকে আরম্ভ করে, চার্চিল থেকে আরম্ভ করে সবাই ছিল। সেই চক্রান্তে ভারতের তথাকথিত দেশনেতা, যাদের আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, সেই গান্ধীজি থেকে আরম্ভ করে, আমি অবশ্যই বলবো তিনি ছিলেন, ব্রিটিশরাই বলেছেন গান্ধী আমাদের সবচেয়ে ভালো পুলিশ। সেই গান্ধীজি, তারপরে নেহেরু, বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজাগোপালাচারী, গোবিন্দপল্লভ পন্থ, কত নাম করব, কত নাম, ভুলাভাই দেশাই অ্যাডভোকেট, হ্যাঁ, খুব নাম করা অ্যাডভোকেট তিনি। আজাইন ফৌজের বিচার যখন হচ্ছিল তখন আজাইন ফৌজের ডিফেন্স কাউন্সিল অর্থাৎ আজাইন ফৌজের পক্ষে বলেছেন এটা তো পজিটিভ পয়েন্ট, কিন্তু সেই ভুলাভাই দেশে কম চক্রান্ত করেছিলেন আগে। আমি মনে করি ওটা ক্রিয়েটেড। কোনটা? মানে ওই যে আজাদ হিন্দ ডিফেন্স কাউন্সিলে যখন ছিলেন না, মানে যে দেখানোর জন্য, তখন তো ইলেকশন, তখন তো সারা ভারতবর্ষে জয় হিন্দ আর নেতাজি সুভাষ, এটাই বীজ মন্ত্র, লোকে পাগল হয়ে যাচ্ছিল। কোনো এই নেতাজির আজাইন ফৌজ ধাক্কা না দিলে ব্রিটিশরা আরো 100 বছর, 1951 আগে করে যখন ভোটটা হলো, নালে ব্রিটিশরা তারও থাকতো, কি লড়াই করবে কে? সুতরাং তোমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, আমি আশাবাদী না, আমি নিশ্চিত, সেটা আমিও। কিন্তু তিনি এখনো যুদ্ধবন্দী, ভাবা যায় চক্রান্ত তো এখনো চলছে। একটা লোক যদি মারা যান, আমি যদি আজ মারা যাই, আমি একটা খুনের সঙ্গে জড়িত ছিলাম, যদি হয় আমার এগেনস্টে কেস চলছে, ট্রায়াল হচ্ছে, সবকিছু হচ্ছে, সেখানে চলতে আমি মারা গেলাম, তা আমি আর অপরাধী থাকবো? আমাকে তো কোনো পানিশমেন্ট দিতে পারবে না, কারণ আমি তো ধরাছোঁয়ার বাইরে চলে গেলাম। তা নেতাজি এখনো যুদ্ধ অপরাধী। গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিক নেতাজি যুদ্ধ অপরাধী না, গভর্নমেন্ট দিলেও আমরা মানবো না, কারণ গভর্নমেন্ট দেখাতে হবে রাষ্ট্রসংঘের থেকে দিচ্ছে, ইংল্যান্ড আমেরিকা তারা দিচ্ছে, আমরা কি দেব? তাদের থেকে স্টেটমেন্ট নিয়ে দেখাক, রাষ্ট্রসংঘের থেকে একটা স্টেটমেন্ট নিয়ে দেখাক যে নেতাজি ইজ নট ওয়ার ক্রিমিনাল, তাহলে আমরা মেনে নেব। কারণ তিনি তো এখন ওয়ার ক্রিমিনাল আছে, একটা ওয়ার ক্রিমিনাল মৃত মানুষ হতে পারে। এটা যখন ঘোষণা হয়েছিল তখন কোফি আন্নান ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন যিনি রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল, তিনি কোনো বক্তৃতা দেননি এই নিয়ে? ইন্ডিয়ান গভর্নমেন্ট জানতে চাইছে না কেন, এটাই তো কথা। জানবে না নেতাজি, কারণ হিমালয়ের সঙ্গে একটা শ্যাওলাকে তুলনা করা যায় না তো, স্বাভাবিক। একটা ইঁদুরের সঙ্গে একটা হাতিকে তুলনা, একটা সিংহকে তুলনা করা যায় না তো। সুভাষচন্দ্র বসু যদি একটি সিংহ বিক্রম একজন বিপ্লবী হন, তাহলে বাকি ভারতবর্ষের আমার তথাকথিত দেশ নেতারা হচ্ছে ইঁদুর। নেতাজি একটা স্বাধীন সরকারের অস্থায়ী প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের প্রধান সর্বাধীন, তিনি যদি মারা যেতেন, এতগুলো দেশ যারা স্বীকৃতি দিয়েছে তারা তো একটা অন্তত বলতো, একটা আমি মারা গেলে আমার সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন কিছুই নেই, তবু তো 5টা লোক জানতে পারবে।
আত্মীয় স্বজন বাদ দিয়ে হয়তো প্রতিবেশীরাও জানতেন। আর নেতাজি মারা গেল, কোনো দেশ তাকে জানালো না, কোনো দেশ বললো না এটা, এমনকি আজাদিন সরকারও বললো না। আজ পর্যন্ত নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ পেপার কেউ দেখাতে পারেনি যে নেতাজি মারা গেছে। মানুষ স্টেটমেন্টও দেয়নি সেই সময়। না, কেউ দেয়নি। আর যেটা দিয়েছিল ডোমেইন নিউজ, প্রাইভেট নিউজ, তো নিজেদের একটা তার থেকে হ্যাঁ রয়টার 4-5 দিন পরে বলছে। এটা কোনো মারা গেলে তো বলতে হবে। আর অনেকে আছে, অনেক পাগল আছে, অনেক অতি জ্ঞানী লোক আছে, অতি জ্ঞানী লোক, মহাশিক্ষিত, সব জানতারা আছেন, অনেক আছেন ভারতবর্ষে। হয় নাকি 70-80 বছর বয়সের পর লোক বাঁচে নাকি? অনেক বলে, দেখছি আমরা যে এখন বেঁচে রয়েছে, আগে তো ছিল না এত। তা এখন আমরা দেখছি হ্যাঁ 80 বছর, 90 বছর হয়ে যায়, 100 বছর হয়ে গেছে। আর এতদিন বলতো না ন্যাচারাল ডেথ, এতদিন বলতো না নেতাজি মারা গেছে এয়ারক্রাশে। যেই 100 পেরোলো অত্যন্ত ট্যাক্টফুলি, ইন্টেনশনালি বলতে আরম্ভ করলো নেতাজি মৃত্যু হয়েছে। কি করে দেখাও? তাইবারে বিমান দুর্ঘটনা তো হয়নি, এগুলো কোনো সন্দেহ নেই। তাহলে তুমি হঠাৎ করে বললো যে 100 বছর হয়ে গেছে আর বাঁচতে পারে না, যেমন মনোজ মুখার্জি বলেছিল যে 70-75 অ্যাভারেজ সুতরাং নেতাজি মৃত। এটা হয়? মনোজ মুখার্জি এটা অত্যন্ত ঘৃণ্যতম কাজ করেছেন, আমি এখনো বলছি। দুটো ভালো কাজ করেছে, এয়ার ক্র্যাশ হয়নি, রেনকোজি মন্দিরের ছাই নেতাজির নয়। আচ্ছা স্যার, এইটা আপনি তো বলছেন যেটা নেতাজির যেটা প্লেন ক্র্যাশ সেটা সত্য নয়, সেটা আমরা তার অনেক তথ্য হয়নি, সত্য নয়। কিন্তু 1985 সালে যখন ভগবানজির আমরা আর একটা মৃত্যুর খবর পাচ্ছি, তো সেটাকেও তো আপনি বিশ্বাস করছেন না? বিশ্বাস কর। আচ্ছা, তুমি বেঁচে আছো, বাবা বেঁচে আছেন, ঠাকুরদা বেঁচে নেই তো? ঠাকুরদা যখন মারা গিয়েছিল নিশ্চয়ই তুমি হয়তো দেখোনি, তো বাবা দেখেছেন? ঠাকুরদাকে দেখেছেন? ডেথ সার্টিফিকেট লেগেছে? না লাগেনি। ক্রিমেশন পারমিট লেগেছে, শ্মশানে লেগেছে, ডক্টর সার্টিফিকেট লেগেছে তো? তাছাড়া হয় না, ডেড বডিটা দেখতে হবে। গুপ্তুর ঘাট বলে একটা জায়গা আছে ফৈজাবাদে, সেটা আদৌ শ্মশান নয়। সেখানে একটা সাদা কাপড়ে ঢাকা রেখে দেওয়া হলো, একটা কি ভেতরে আটা ময়দা কি আছে কেউ জানে না, ঢেকে দেওয়া হলো, বললো এটা নেতাজি ডেড বডি। আমরা ওখানে গিয়েছিলাম, তো আমরা তো গিয়েছিলাম ফৈজাবাদে, জেরা করেছিলাম, যারা বলেছিল গুমনাই মারা গেছেন। সবাইকে এই কোশ্চেনগুলো, আপনি দেখেছেন নেতাজির ছবি, নেতাজির ডেড বডি দেখেছেন? বলে হ্যাঁ। আমি কিভাবে দেখলেন? কি মানে কাপড় দিয়ে মোড়া, আচ্ছা মুখটা খুলে কাপড় দিয়ে মোড়া অনেকেই থাকতে পারে, আপনি মুখটা খুলে দেখেছেন? কাপড়টা খুলে দেখেছেন? মুখটা পরে না। বডিটা দেখেছেন? না। তাই কি করে বললেন নেতাজি? কিন্তু তারা তো এখন বলছেন যে তারা দেখেছেন। এখন বললে তো হবে না, ওই সার্টিফিকেট কপি আমাদের কাছে আছে, চালাকি তো চলবে না এখানে। সার্টিফিকেট কপি, আই এম আর্মড উইথ দ্য সার্টিফিকেট কপি অফ দ্য এভিডেন্স, এগুলো আছে আমার কাছে। যারা ওখানে সাক্ষ্য দিয়েছিল বলেছিল না মারা গেছেন, কিন্তু দেখিনি, নেতাজিকে দেখিনি, মুখটা দেখিনি, তারপর আমি কাপড় ইয়ে বডি দেখিনি, ডাক্তার সার্টিফিকেট দেখেছেন? না, কিচ্ছু দেখেনি। কি করে ওটা নেতাজি বললেন? এক কথা আমরা উড়িয়ে দিয়েছি, এটা হয় নাকি? আর ওটা গুপ্ত, ওটা শ্মশানও না। এখন যারা বলতে মেবি স্যার জানাজানি হয়ে গেছিল বলে উনি জায়গাটা চেঞ্জ করতে চাইছিলেন, তার জন্য এটা একটা কোনো ক্রিয়েটেড ড্রামা হতে পারে। এটাও ক্রিয়েটেড ড্রামা। এটা দ্বিতীয় অন্তর্ধান এখানে না, প্রথমটা তো ভারতবর্ষ থেকে চলে গেল, ওটা একটা। তারপরে আচ্ছা থার্ড। আচ্ছা তো স্যার শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে মুখার্জি কমিশনে তো বহু মানুষ এসেছিল তাদের সাক্ষ্য দেওয়ার জন্য, তো আপনি তো তাদের যে মানে সোকল জেরাও করেছিলেন, তাদেরকে আরো সোকল জেরা আবার কি মানে জেরা করেছিলেন? হ্যাঁ, সোকল জেরা করেছিলেন, মৃত্যু দেখিয়ে দেবে আবার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বা সেইগুলো শোনার পর আপনার দু একজনের এমন কোনো কথোপকথন যেটা আপনার মনে হচ্ছে যে এটা এনাফ এভিডেন্স যে ভগবানজি বা গুমনাই বাবাই নেতাজি, সেটা প্রমাণ করে? অবশ্যই শর্মা, রামকৃষ্ণ, তারপরে শুক্লা, এরকম বেশ কয়েকজন, এত নাম তো মনে পড়লো। মানে তাদের বলা কিছু কথা যেগুলো, হ্যাঁ, নেতাজিকে তারা 45 সালের আগে কি দেখেছিল এটা কমিশন থেকে জিজ্ঞেস করেছে, আমরা ছিলাম কমিশন, শ্রীকান্ত শর্মা, এইসব আরো কতগুলো নাম আছে। তো তারা বিবরণ দিয়েছিল নেতাজির সম্বন্ধে, আমাদের নেতাজির সঙ্গে এই কথা হয়েছে। তারপরে আবার 85 সালে যখন ঘুমনাই বাবা এখান থেকে চলে গেলেন, ঘুমনাই বাবার সঙ্গে দেখা হয়েছে কয়েকজন একটু, তারা তো বলেছে তখন নেতাজি আমাকে এই জিজ্ঞেস করেছিলেন, ওনার গলা শুনে বুঝলাম উনি নেতাজি, কারণ আমি তাকে আগেও দেখেছি, এখনো দেখেছি। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বলা, তারা কি ফেস টু ফেস দেখেছে না? কারণ অনেকেই বলছেন যে কেউ ফেস টু ফেস কখনো দেখে, অনেকে বললে তো হবে না, আমি তো বলতে পারি, আমি আজকে ধরে এনেছি, বললে তো হবে না। নেতাজি সিক্রেট সার্ভিস অনেকেই দেখা করেছেন তার সঙ্গে, পবিত্র মোহন রায় তার জলজান্ত, হ্যাঁ, আরে অনেকেই।
এটা বললে তো হবে না। নেতাজি ওখানে তো শুধু কার্টেনের মধ্যে বসে তো কাজ হবে না, কারণ তার তো সিক্রেট সার্ভিস, তার লোকের সঙ্গে দেখা করতে হবে। দেখা হয়েছে তো, কেউ জানতেও পারেনি। আর দ্বিতীয়ত, যদিও এটা সেকেন্ডারি এভিডেন্স, কিন্তু এটা ইম্পর্টেন্স আছে। 1945 সালের আগে, 41 সালের আগে নেতাজি যখন ভারতবর্ষে ছিলেন, তার অনেক চিঠিপত্র নেতাজি রিসার্চ ব্যুরো থেকে দিতে বলা হয়েছিল, দিয়েছিল অরিজিনাল লেখা নেতাজি। আর গুমনাই বাবার বাড়িতে উনি তো লিখতেন অত্যন্ত ক্যাপিটাল লেটার, যাতে না ধরতে পারে আমি সুভাষচন্দ্র বোস। মাঝে মাঝে সংস্কৃতে লিখতেন, মাঝে মাঝে হিন্দিতে লিখতেন, এরকম ইংরেজিতে লিখতেন, সব ক্যাপিটাল। তো ওই লেখাগুলো নেওয়া হয়েছিল, একে বলে কোশ্চেন ডকুমেন্ট। আর নেতাজির বাড়ি থেকে যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো বলে অ্যাডমিটেড ডকুমেন্ট। এই অ্যাডমিটেড ডকুমেন্ট নেবে কোশ্চেন ডকুমেন্ট। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হস্তলেখাবিদ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর বিলাল, তাই কানাডা ডাকে, আমেরিকা ডাকে, সিবিআই ডাকে, ভারতবর্ষে সিবিআই, পৃথিবীর বিভিন্ন, অস্ট্রেলিয়া ডাকে এইসব কাজের জন্য। তিনি পরীক্ষা করেছিলেন, আর দুজন পরীক্ষা করেছিল, ওগুলো ধর্তব্যের মধ্যে আসে না। ডক্টর বিলাল দীর্ঘদিন ধরে পরিশ্রম করে অ্যাপারেটাস, সায়েন্টিফিক অ্যাপারেটাস ব্যবহার করে সব কিছু করে তিনি একদম স্পষ্ট লিখে দিয়েছেন। এই লেখা যদিও সময়ের গ্যাপ, টাইম গ্যাপ অনেক হয়ে গেছে, কিন্তু তবু লেখার ধরন এবং পরীক্ষা টরীক্ষা করে আমি নিশ্চিত এটা হচ্ছে আর কারো লেখা নেন, গুমনাই বাবার লেখাটাই হচ্ছে নেতাজির লেখা। একটা যেমন আমরা যদি 30 বছর আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, ব্যাংকের সিগনেচার করতে হতো আমার অ্যাকাউন্টে, পরবর্তীকালে চেকে যখন আমরা টাকা তুলবো তখনও সিগনেচার হবে, কিন্তু অনেক লেখাটা এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু ওই টান থেকে ধরতে পারে। আর ইনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। সুতরাং এই থেকে আমি নিশ্চিত যে গুমনাই বাবাই নেতাজি। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক কথা বললেন। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ দিচ্ছি। তুমি এই বয়সে নেতাজির উপর চর্চা করছো, ভালো লাগছে। আমি শুধু অনুরোধ করবো, নেতাজির ইন্ডিয়ান স্ট্রাগল বইটা যদি না পড়া হয় তাকে পড়ো, অবশ্যই। ওটা পড়তেই হবে সবাইকে। এরকম ইতিহাস, এত সুন্দর ইতিহাস, আমরা তো যে ইতিহাস পড়ি বিকৃত ইতিহাস। তা ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, নেতাজি জয় হিন্দ।